আচ্ছা, রাসায়নিক গতিবিদ্যা। তো রাসায়নিক গতিবিদ্যা আমাদের জানতে গেলে ক্লাস 11-এর তাপ গতিবিদ্যা এবং রাসায়নিক সাম্যাবস্থা এই দুটো জিনিসের সঙ্গে একটু লিঙ্কিং ফর্মে কিন্তু পড়তে হবে। দেখো, কিছু কিছু জিনিস, কোনো একটা বিক্রিয়া কিছু শর্তে সংঘটিত হচ্ছে, তো একটা বিক্রিয়া যদি কিছু শর্তে সংঘটিত হয়, সেই বিক্রিয়ায় কিছু বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়, তো সেই বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হওয়া আদৌ কি সম্ভব, সেটা কতটা স্বতঃস্ফূর্ত, সেই ব্যাপারটা জানতে গেলে আমাদের দেখো তাপগতিবিদ্যা পড়েছি আমরা, সেখানে ডেল্টা জি এই টার্মটা ছিল, সেখান থেকে স্বতঃস্ফূর্ত অস্বতঃস্ফূর্ত কথাগুলো বলেছি। কিন্তু যদি আমরা পরবর্তীকালে এইটা দেখি যে বিক্রিয়াটা সংগঠিত হচ্ছে, আচ্ছা আদৌ সংগঠিত হচ্ছে, কিন্তু বিক্রিয়াটা সাম্যাবস্থা কি আসছে বিক্রিয়াটায়, এইরকম যদি কন্ডিশন আমার আছে, তাহলে সেই কেসটা দেখতে গেলে আমার অবশ্যই তাপগতিবিদ্যার পরে যেটা রাসায়নিক সাম্যাবস্থা পড়েছি সেটা আমার মধ্যে জানতে হবে। এবার এই সাম্যাবস্থার ধারণাটা পেলাম, এবার ওই যে বিক্রিয়াটা হচ্ছে ওর গতিটা কেমন, ধীরে হচ্ছে কি খুবই গতিবেগে হচ্ছে, যে বিক্রিয়াটা গতিতে হচ্ছে, আচ্ছা বুঝতে পারলাম, কিন্তু বিক্রিয়াটার সেই গতির উপর বেস করে সেটাকে কি বাড়ানো বা কমানো সম্ভব, এবং সেই যে বিক্রিয়াটা বাড়ছে বা কমছে কোন গতিপথ দিয়ে যাচ্ছে, তাহলে এই ধারণাগুলো কিন্তু আমরা তাপগতিবিদ্যার সাহায্যে পাইনি, তাপগতিবিদ্যা বা সাম্যাবস্থা এর মাধ্যমে কিন্তু আমরা পাইনি। তাহলে এই কনসেপ্টগুলো সম্বন্ধে আমার ধারণা যদি আমার পেতে হয়, তাহলে আমাদের কিন্তু অবশ্যই এই রাসায়নিক গতিবিদ্যা পাঠটার সঙ্গে আমাদেরকে পরিচিত হতে হবে। তো রাসায়নিক গতিবিদ্যা এই পাঠটার সঙ্গে আমার মোটামুটি পরিচয় পেতে গেলে যে জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো দেখো, সেগুলো কি, প্রথমে তাহলে আমার এই যে বিক্রিয়াটা, এই রাসায়নিক গতিবিদ্যার পাঠটা পড়ছি, তাহলে আমার একটা বিক্রিয়া সংঘটিত হচ্ছে, সেই সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার সাপেক্ষে সেই বিক্রিয়ায় আমার জানার যে বিষয়বস্তুগুলো, যেগুলো সেই বিক্রিয়ার গতিবেগ, বিক্রিয়াটার ক্রিয়া কৌশল, ক্রিয়ার হার, এগুলো সবই আমরা জানতে পারি কিসের সাহায্যে, এই রাসায়নিক গতিবিদ্যার সাহায্যে। তাহলে যে ডেফিনেশন আকারে আমরা যদি আমরা দেখি যে কোনো একটা বিক্রিয়া ধরো সংঘটিত হচ্ছে, তাহলে সেখানে বিক্রিয়ার হার, বেগ, বিক্রিয়ার গতিবেগ বা তার ক্রিয়া কৌশল, এইগুলোর সম্বন্ধে যেখানে মানে পড়াশুনো করা হয়, সেটাই হচ্ছে কি রাসায়নিক গতিবিদ্যা। এবার ধরো তোমার কোনো একটা বিষয়টা দেখো, ধরো একটা কাঠকে আমি মাটিতে রেখে দিয়েছি, বাতাসে অক্সিজেন আছে ছাড়া, যদি আগুন দিই, অক্সিজেন দিয়ে দিই, জ্বলবে না, তো সেটাকে আগুন দিয়ে জ্বলতে শুরু করবে। ধরো তাপগতিবিদ্যায় আমরা হিরক থেকে গ্রাফাইট এই যে কনভার্সেশনটা আমরা দেখেছি, তো হিরক টু গ্রাফাইট এই যে রূপান্তরটা হচ্ছে, তো ধীর গতিতে হচ্ছে, তো যে গতিতে রূপান্তরটা হচ্ছে, ধীর গতি বা ফাস্ট কোনো একটা জিনিস, তো সেইটার রেট কতটা, সেই হারটাও কিন্তু আমরা গতিবিদ্যার সাহায্যে জানতে পারছি, এবং উইথ রেসপেক্ট টু টাইমের সাপেক্ষে। এরপর যদি আরো একটা জিনিস, ধরো কোনো একটা জিনিস পচনশীল, তো আমাদের দেহে পচনশীলের ক্রিয়া বা আমাদের দেহে কোনো মেডিসিন দেওয়া আছে, তো সেই মেডিসিনের অ্যাক্টিভিটি, সেটা কতক্ষণ তার অ্যাক্টিভিটি আছে, তো অ্যাক্টিভিটি রেটটাও পর্যন্ত মাপতে গেলে আমাদের কিন্তু কাইনেটিক্সের স্টাডি করতে হয়, যেটাকে বলা হয় কেমিক্যাল কাইনেটিক্স, এই যে রাসায়নিক গতিবিদ্যা যে কথাটা বলছি। তো এই জিনিসগুলো কিন্তু সবই একটা একটার সঙ্গে লিঙ্ক হয়ে আছে। তো এই রাসায়নিক মানে গতিবিদ্যার ভাগ করে, তাহলে কোনো বিক্রিয়া খুব অত্যন্ত ফাস্ট রিয়াকশন করবে, আবার কোনো বিক্রিয়া স্লো রিয়াকশন করবে, কোনো রিয়াকশন, আবার কোনো বিক্রিয়া ধরো মিডিয়াম মানে খুব হালকা মিডিয়াম রেটেও কী করতে পারে, বিক্রিয়া করতে পারে। তো আমরা যদি ফার্স্ট রিয়াকশন হয়, এই বিক্রিয়াটা হচ্ছে ধরো ফার্স্ট HCl NaOH এর সঙ্গে বিক্রিয়া করে NaCl আর কি তৈরি করছে, H2 তৈরি করছে, এটা কিন্তু ফার্স্ট রিয়াকশন, অত্যন্ত ফার্স্ট হারে বিক্রিয়া করে, 10⁻12 থেকে 10⁻16 সেকেন্ড এইরকম টাইমের মধ্যে বিক্রিয়াটা কী হয়, সংগঠিত করে। যদি অত্যন্ত ধীর গতিতে হয়, দেখো তো লোহাকে যদি মাটিতে দীর্ঘদিন ফেলে রেখে দাও, তুমি দেখবে যে অনেক দিন ধরে, অনেক দিন পর পরে কিন্তু সেটা পড়ছে মরিচা, যেটা কালকে বা পরশু কিন্তু সেটাকে মরিচা দেখা যাবে না। নেক্সট তারপরে দেখো ফার্স্ট রিয়াকশান হয়ে গেল, স্লো হয়ে গেল, মিডিয়াম রিয়াকশান, মিডিয়াম কোনটা,
যেটা হচ্ছে সুক্রোজ যদি নেওয়া হয় C12H22O11 এর সঙ্গে যদি জলের বিক্রিয়া করানো হয় C6H12O6 C6H12O6, এটা কি গ্লুকোজ, এটা হচ্ছে ফ্রুক্টোজ, আর এটা হচ্ছে সুক্রোজ। তো এই যে বিক্রিয়ায় এইটা আর এইটা, তাহলে এই বিক্রিয়াটা কি হচ্ছে মিডিয়াম রেটের বিক্রিয়া। এটা হচ্ছে মিডিয়াম রেটের রিয়াকশন। তাহলে এই রিয়াকশনগুলো মানে ফাস্ট, স্লো, মিডিয়াম এইগুলো সম্বন্ধে মোটামুটি একটা ধারণা পাওয়া গেল। বইতে অনেক এক্সাম্পল আছে, দেখবে। এবার চলে এসো বিক্রিয়ার হার বা গতিবেগ, যে কথাটা বলছিলাম। তো বিক্রিয়ার হার বা গতিবেগ বলতে গেলে ধরো কোনো একটা বিক্রিয়া হচ্ছে, এটা ধরো গাঢ়ত্ব আর এটা হচ্ছে সময়, এইরকম এঁকেছি। তার মানে এইটা হচ্ছে বিক্রিয়কের গ্রাফ, এটা হচ্ছে বিক্রিয়াজাতের গ্রাফ। মানে এইটা হচ্ছে বিক্রিয়ক, এইটা হচ্ছে বিক্রিয়াজাত। কারণ উইথ রেসপেক্ট টু টাইম, সময়ের সঙ্গে সঙ্গে বিক্রিয়াজাতটা বাড়ে, বিক্রিয়কটা কমতে শুরু করে, বিক্রিয়কগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করে, আর বিক্রিয়াজাতটা ক্রমশ কি হয় বাড়তে শুরু করে, তারপর একটা রেটে চলতে শুরু করে, যেটা আমরা সাম্যাবস্থার মধ্যে পড়েছি, মানে গতিশীল সাম্য বলা হয়। তো এটা উইথ রেসপেক্ট টু সময়ের সাপেক্ষে তাকে মাপা হচ্ছে। আমরা কাইনেটিক্স মানে সেটা অবশ্যই সময়ের সাপেক্ষে কী করা হয়, স্টাডি করা হয়। তো বিক্রিয়ার হার, এই হারের যে সংজ্ঞা আমরা আছে দেখবে যে প্রতি একক সময়ে কোনো রাসায়নিক বিক্রিয়া যে পরিমাণ বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয় অথবা যে পরিমাণ বিক্রিয়ক পদার্থ অন্তর্নিহিত হয়, তৈরি হচ্ছে আর নষ্ট হয়ে যাচ্ছে বিক্রিয়ক পদার্থ, তাকে বলবো কি বিক্রিয়ার হার। ঠিক আছে, তাহলে বিক্রিয়ার হারের সংজ্ঞা বোঝা গেল। তো বিকল্প সংজ্ঞায় আমার যাওয়ার দরকার নেই, মোটামুটি এই সংজ্ঞাটা দেখলেই বুঝতে পারবে যে কন্ডিশন অনুযায়ী কি হচ্ছে। তাহলে দুটো টাইম, ধরো T1 একটা টাইম আছে, T2 একটা টাইম আছে। T1 এ কনসেন্ট্রেশন হচ্ছে A1 আর T2 তে কনসেন্ট্রেশন হচ্ছে A2। তো যদি টাইমের ডিফারেন্স নেওয়া হয় T2 থেকে T1, তাহলে এটা হবে কি ডেল্টা T, আর A2 থেকে A1 যদি নেওয়া হয় তাহলে এটা হবে ডেল্টা A। তো কি দেখবো, ধরো বিক্রিয়কের সাপেক্ষে দেখছি, বিক্রিয়কের সাপেক্ষে যদি দেওয়া হয় তো বিক্রিয়কটা কমছে, তো ডেল্টা এ এর মান এই যে চেঞ্জটা সেটা থেকে নেগেটিভ হতে শুরু হবে। আর বিক্রিয়া জাতর সাপেক্ষে দেখলে তাহলে এই ভ্যালুটা পজিটিভ হবে, তাহলে ডেল্টা এর মানটা পজিটিভ হবে। তাহলে আমরা যখন বিক্রিয়ার হার সমীকরণ লিখতে যাব, যদি আমি বিক্রিয়কের সাপেক্ষে লিখি তাহলে সেটা হবে অবশ্যই নেগেটিভ, বিক্রিয়াজাতের সাপেক্ষে হলে সেটা হচ্ছে পজিটিভ। তাহলে যে কোনো একটা বিক্রিয়া তুমি ধরলে, ধরো বিক্রিয়ার হার যদি লিখি, বিক্রিয়ার হার যদি লিখি আর দিয়ে ইকুয়াল টু মাইনাস ডেল্টা এ বাই ডেল্টা টি, এটা থার্ড ব্র্যাকেট দাও, এটা ডেল্টা এ আছে এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে রাখো, ইজ ইকুয়াল টু ডেল্টা বি বাই ডেল্টা টি। রিয়াকশনটা কি, এ থেকে কি উৎপন্ন হচ্ছে, বি উৎপন্ন হচ্ছে। দেখো বিক্রিয়কের সাপেক্ষে লিখেছি এটা, বিক্রিয়াতে সাপেক্ষে হচ্ছে এটা, পজিটিভ এবং নেগেটিভ। ডিটেলস বই তো অনেক আছে, জাস্ট জিস্ট জিনিসগুলো দেখো। এটা মাইনাস কেন হচ্ছে, বিক্রিয়ক কমে যাচ্ছে, বিক্রিয়াতে শুধু মাইনাস সাইনটা শুধু কমছে, তাই এই বিক্রিয়কটা, বিক্রিয়াতটা বাড়ছে, তার জন্য হচ্ছে পজিটিভ। ঠিক আছে, এটা বোঝা গেল। এবার আমি যে কোনো একটা এক্সাম্পল, যে কোনো একটা সাধারণ তুমি সমীকরণ দিয়েই জিনিসটা তুমি বুঝতে পারবে যে এটা অন্তর্নিহিত হচ্ছে, এটা উৎপন্ন হচ্ছে। তাহলে যদি এরকম লেখা হয় PCl5 থেকে উৎপন্ন হচ্ছে PCl3 প্লাস Cl2, এটা অন্তর্নিহিত হচ্ছে, এই দুটো উৎপন্ন হচ্ছে, তাহলে অবশ্যই PCl5 এর অন্তর্নিহিত হওয়ার হার যদি বলে মাইনাস নর্মাল ফর্মে ডেল্টা PCl5 বাই ডেল্টা টি, এটা PCl5 এর জন্য।
এই যে ফর্মেশনটা লিখেছি সবগুলোই নিশ্চয়ই সমান। দেখো এখানে প্রোডাক্ট সঙ্গে লিখেছি, তাহলে এটা কি হবে ডেল্টা PCl3 বাই ডেল্টা টি, আর এটা হবে ডেল্টা Cl2 বাই ডেল্টা টি। সব উদাহরণগুলো একই, অনেকগুলো উদাহরণই আছে, এগুলো হচ্ছে দেখলে বুঝতে পারবে। এবার যেটা বলার মানে বিষয়, একটা সাধারণ ধরো একটা বিক্রিয়া দিয়েছে, একদম নর্মাল একটা ধরো বিক্রিয়া দিয়েছে। ধরো বিক্রিয়াটা দিয়েছে তোমার A প্লাস 3B থেকে 2C। তো এই বিক্রিয়ার যেটা ওই যে ফর্মেশন আকারটা বলছে যে যদি A এর সাপেক্ষে দেখি 3 ইন্টু A এর এটা অন্তর্নিহিত হয়, অন্তর্নিহিত হার সমান B এর অন্তর্নিহিত হার। তাহলে -3 মাইনাস তুমি এখানে নাও দিতে পারো, এটা দেখো মাইনাস ডেল্টা A এটা দেখুন সম্পর্কে বাই ডেল্টা টি ইজ ইকুয়াল টু মাইনাস ডেল্টা B বাই ডেল্টা টি। ঠিক আছে, এটা ব্র্যাকেট দেওয়া নাই, দরকার নেই, কোনো অসুবিধা নেই, ডেল্টা টি আকারে লিখবে, অসুবিধা নেই। তাহলে আলটিমেট কি হলো, ডেল্টা A বাই ডেল্টা টি মাইনাস 1/3 ডেল্টা B বাই ডেল্টা টি। তাহলে একটা জিনিস জানতে পারলাম, আগে যেগুলোই থাকে আমি জাস্ট একটা ফরমেশন গিয়ে লিখলাম। যদি এখানে বলতো C এর সাপেক্ষে, তাহলে লিখতাম 2 ইন্টু A এর অন্তর্নিহিত হওয়ার হার সমান C এর অন্তর্নিহিত হওয়ার হার। তার মানে এই তিনটা যেরকম 1/3 হয়ে গেছে, ওটা তখন এদিকে 1/2 হয়ে যেত। মানে বিষয়টা এটাই পরিষ্কার যে আগে যে স্টয়সিওমেট্রিগুলো থাকবে, এখানে থাকুক, এখানে থাকুক বা এখানে থাকুক, সেটা সবসময় যখন আমি বিক্রিয়া হার ফর্মে লিখবো তখন 1/, হয়ে যাবে। তাহলে 1/, হয়ে যাবে মানে হচ্ছে এটা 1, এটা 1/3, এটা 1/2। আর বিক্রিয়ক পদার্থগুলোর সাপেক্ষে হলে মাইনাস, বিক্রিয়া জাতের সাপেক্ষে হলে সেটা হচ্ছে প্লাস। তাহলে এইটারই যদি সাধারণ রূপটা লিখি, তাহলে এর ক্ষেত্রে কি লিখবো, ডেল্টা A বাই ডেল্টা টি, এটা মাইনাস, আর এটার ক্ষেত্রে মাইনাস 1/3 ডেল্টা B বাই ডেল্টা টি ইজ ইকুয়াল টু 1/2 ডেল্টা C বাই ডেল্টা টি। ভালো করে শুধু দেখো, যেটা বললাম মাইনাস কেন লিখেছি, বিক্রিয়ক পদার্থ বলে, এক আছে এখানে কিছু লিখলাম না, 3 বলে 1/3 লিখেছি। ডেল্টা ডি, ডেল্টা দেখো ডেল্টা টি সবগুলো একই রকম লিখেছি, এটা মানে প্রোডাক্ট, তাই হচ্ছে হাফ ডেল্টা C বাই ডেল্টা টি। এই হচ্ছে মানে খুব সিম্পল বিক্রিয়ার হার, আর মানে আর দিয়ে এটাকে চিহ্ন, বিক্রিয়ার হার ইকুয়াল টু সমীকরণ হলে এরকম ভাবে এটাকে কি করে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, এবার গড় যদি বিক্রিয়ার হার বলে, এভারেজ যদি বিক্রিয়ার হার বলে, ধরো তখন আর এভারেজ লিখবো এরকম, আর একটা এভারেজ লিখবো। যদি 8 থেকে একটা প্রোডাক্ট বলেছে, তাহলে এর ভিতরে যে স্টেপগুলোই হয়েছে যাই হয়েছে, কিন্তু আমি সবসময় লিখবো কি এভারেজ আকারে, মানে প্রোডাক্ট ফর্মে ডেল্টা আর বাই ডেল্টা টি এরকমভাবে লিখবো। তাই বলছে কোনো নির্দিষ্ট সময়ের ব্যবধানে রাসায়নিক বিক্রিয়ার কোনো একটা বিক্রিয়ক বা বিক্রিয়াত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন উক্ত সময়ের ব্যবধানে অনুপাতে ওই সময়ের ব্যবধানে বিক্রিয়াটির গড় বিক্রিয়ার হার বলে। ঠিক আছে, ডেফিনেশনগুলো একটু দেখে নেবে। তাহলে গাণিতিক রূপ আকারটা হচ্ছে এইরকমই প্রোডাক্টের সঙ্গে। তাৎক্ষণিক বিক্রিয়া হার মানে আমরা ক্লাস 11-এ পড়েছিলাম কোশেন্ট বলে একটা কথা, যে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে যদি মানে আমরা বিক্রিয়ার সাম্যাবস্থার কোনো কন্ডিশনে কোনো কিছু পরিমাপ করি, এখানে হাড়ি মাপতে হবে, তাহলে কোনো একটা নির্দিষ্ট মুহূর্ত অবশ্যই থাকবে কথাটা। তাই বলছে কোনো রাসায়নিক বিক্রিয়া চলাকালীন কোনো মুহূর্তে উক্ত বিক্রিয়ার গাঢ়ত্বের হ্রাস বা বিক্রিয়াত পদার্থের গাঢ়ত্বের বৃদ্ধি
এই হারের যেই মুহূর্তটা আমি মেজারমেন্ট করছি সেটা হচ্ছে তাৎক্ষণিক বিক্রিয়ার হার, ঠিক আছে। এবার এই যে বিক্রিয়া হার আছে, বিক্রিয়ার হার নির্ণয় করছি, সেই বিক্রিয়া হারের যে ধরো নতি ক্যালকুলেশন হচ্ছে, সেই নতি কীভাবে হচ্ছে ম্যাথমেটিক্যাল দেখবো সেগুলো পরে। এবার বিক্রিয়া হারের এককটা একটু জানতে হবে। হারের একক সমান গাঢ়ত্বের একক বাই সময়। গাঢ়ত্বের হারের যে একক, গাঢ়ত্বের একক বাই সময়, বিক্রিয়া হারের একক। গাঢ়ত্বের একক হচ্ছে মোল পার লিটার, আর ধরো এটা সেকেন্ড ইনভার্স হতে পারে বা মিনিট ইনভার্স হতে পারে, যাই তুমি লেখো। তাহলে মোল পার লিটার হলে সরি এটা সেকেন্ড, সময় হচ্ছে সেকেন্ড, তাহলে মোল পার লিটার পার সেকেন্ড হবে। এটা অ্যাটমসফিয়ারের সাপেক্ষে দেখলে কী হবে, যদি গাঢ়ত্বে যদি অ্যাটমসফিয়ার হয়, ওপরে অ্যাটমসফিয়ার নিচে সেকেন্ড হয়, তাহলে কী হবে অ্যাটমসফিয়ার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে এইরকমভাবে বা অ্যাটমসফিয়ার পার মিনিট এরকমভাবে হচ্ছে বিক্রিয়া হারের একক কিন্তু নির্ণয় করা। তাহলে এইটা কিন্তু মনে রাখবে বিক্রিয়া হারের একক, কারণ এইটা কিন্তু দেখবে আমরা পরে যখন অর্ডার বের করবো সেখানেও কিন্তু এই ইউনিটটা বসাতে হবে। এরপর বিক্রিয়ার যে হার নির্ণয় করছে তার বেশ কিছু নিয়ন্ত্রণকারী কিছু শর্ত আছে, যে বিক্রিয়া হার নিয়ন্ত্রণকারী বিষয়গুলো। প্রথমে হচ্ছে বিক্রিয়কের গাঢ়ত্ব। একটা নির্দিষ্ট উষ্ণতায় রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ার গাঢ়ত্ব বৃদ্ধি পেলে বিক্রিয়ার গতিও কী হয়, বৃদ্ধি পেতে থাকে। তা সাধারণ কথা, তার কারণ দেখো পাটকাঠি বা যায়নি বায়ুতে, ধরো আমি পোড়াচ্ছি জ্বালাচ্ছি, তো সেখানে অক্সিজেন যত বেশি হবে বিক্রিয়ার বেগটা তত কী হবে, বাড়তে থাকবে। তো বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের বিভিন্ন প্রকৃতি বলতে গেলে কোনো বিক্রিয়া দ্রুত গতিতে হবে বা কোনো বিক্রিয়া হয়তো ধীর গতিতে হবে। ধরো নাইট্রোজেন ডাইঅক্সাইড সঙ্গে নাইট্রিক অক্সাইডের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, এই বিক্রিয়াটা ধরো ফাস্ট। কার্বন মনোক্সাইডের সঙ্গে অক্সিজেনে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, এটা কিন্তু স্লো রিয়াকশন। সুতরাং একটা বিক্রিয়া একটা কন্ডিশনের উপর বেস করে হয়। উষ্ণতা যদি বাড়ে বিক্রিয়া হার অবশ্যই বাড়বে, কমিয়ে দিলে মানে কমতে শুরু করবে। সারফেস, পৃষ্ঠতলীয় রসায়ন পড়েছি আমরা, সারফেসটা যত বেরিয়ে যাবে বিক্রিয়া হারটা তত বেড়ে যাবে, মানে খুব হাই রেটে বিক্রিয়া সংগঠিত হবে। আর অনুঘটকের উপস্থিতি বলতে অনুঘটকটা মানে সারফেসের উপর থাকলে অবশ্যই বিক্রিয়া হারটা বাড়বে, মানে সক্রিয়করণ শক্তির মানটা কমতে শুরু করবে। মানে সক্রিয়করণ শক্তি এবং মানে বিক্রিয়ার হার এটা কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল, মানে সক্রিয়করণ শক্তিটা কমছে তার মানে বিক্রিয়ার হারটা বাড়ছে, সেটা ফার্স্ট কোনো বিক্রিয়ক থেকে বিক্রিয়াত পদার্থের দিকে মানে চলে আসবে, ঠিক আছে। তো এইগুলো দেখবে। এবার বিক্রিয়া হার সমীকরণ পড়তে গেলে আমাকে, এতক্ষণ হার পড়ছিলাম, এবার বিক্রিয়া হার সমীকরণ পড়তে গেলে আমাকে অবশ্যই ভর ক্রিয়ার সূত্রটা জানতে হবে। ভর ক্রিয়ার সূত্র রাসায়নিক সাম্যাবস্থার মধ্যে পড়েছিলাম, ভর ক্রিয়া সূত্র। এটা অবশ্যই বিক্রিয়কের গাঢ়ত্বের মানে সক্রিয় ভরের উপর নির্ভর করে। তো স্থির উষ্ণতায় কোনো রাসায়নিক বিক্রিয়ায় কোনো মুহূর্তে বিক্রিয়ার হার বিক্রিয়ার সমিত সমীকরণ অনুযায়ী অনুসংখ্যার ঘাতে উন্নীত বিক্রিয়কগুলির ওই মুহূর্তে সক্রিয় ভরের সমানুপাতিক। তার মানে পরিষ্কার একটা কথা, যদি তার ঘাত থাকে সেটা উন্নীত মানে মাথায় যাবে C+D। বিক্রিয়ার হার যদি লেখা হয় তাহলে এটা প্রপোর্শনাল কি হবে, এইটা দেখো বিক্রিয়কের গাঢ়ত্বের সমানুপাতিক। যদি এখানে 2 থাকতো তাহলে এটা মাথায় 2 লিখতাম, মানে ঘাতে উন্নীত মানে এর কিন্তু এর মাথায় 2, ঠিক আছে। তো এইভাবে বিক্রিয়া আমরা নর্মালি ওই মুহূর্তে বিক্রিয়ার হার আমরা লিখতে পারি। এবার আমি একটা কনস্ট্যান্ট যদি আনতে হয় সমান দিয়ে একটা কে দিয়ে এরকম নিয়ে আসবো, হ্যাঁ। বিক্রিয়কে নট বিক্রিয়াজাত, বিক্রিয়কের সাপেক্ষে মানে বিক্রিয়ার হারটা মেজারমেন্ট করায় ভরক্রিয়ার সূত্র সেটাই বলছে। এবার সেই বিক্রিয়ার যে হার সমীকরণটা আমরা লিখছি, এই হার সমীকরণ দিয়েই যে লেখার ওপর বেস করে যে সমস্ত সব কিছুই ঘটবে আমরা কিন্তু এটা জানি, কিন্তু সবসময় এক্সপেরিমেন্টাল মানে পরীক্ষা এবং থিওরিটিক্যালের মধ্যে কিছু পার্থক্য থেকে যায়। তো সেই রকম একটা এক্সাম্পল যদি উদাহরণ দেখা হয় দেখলে বুঝতে পারবে। দেখো 3টে কন্ডিশন আছে,
এর প্রারম্ভিক গাঢ়ত্ব এটা বি এর প্রারম্ভিক গাঢ়ত্ব, আর এটা হচ্ছে প্রারম্ভিক বিক্রিয়ার হার, প্রারম্ভিক বিক্রিয়ার হার। এটা হচ্ছে কেস মানে হচ্ছে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, 1 2 ধরো 3 লিখেছি। তো যদি এটা মোল পার লিটার গাঢ়ত্বতে আছে এক্স ওয়াই, আর এটা হচ্ছে রেটটা হচ্ছে আর, তিনটে লিখে নিই, 2x y আর হচ্ছে 4r। এক্স কেন লিখছি তা আমি বলছি, দেখো এইটাই কেস, এইটাই কেস, এইটাই কেস। এবার ভালো করে দেখো কন্ডিশন। প্রথম যে কন্ডিশনটা বলছে, ফার্স্ট কন্ডিশন তোমার বলছে যে বি এর গাঢ়ত্ব স্থির রেখে এ এর গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়ার হার 4 গুণ বৃদ্ধি পায়। বি এর গাঢ়ত্ব কনস্ট্যান্ট হবে, বি এর গাঢ়ত্ব ওয়াই ছিল, ওয়াই আছে, এ এর গাঢ়ত্ব ডাবল করা হয়েছে, হারটা দেখো 4 গুণ হয়ে গেছে। তার মানে এ এর গাঢ়ত্ব দ্বিগুণ করেছি, তার মানে এ এর গাঢ়ত্ব বিক্রিয়ার হার সমীকরণে কি হবে, স্কয়ার হয়ে যাবে। তো স্কয়ার যদি হয় তাহলে 2x টা 2 হলে 4r হয়ে যাবে, তাহলে বিক্রিয়ার হার সমীকরণটা নিশ্চয়ই কি এটা হবে। এই ক্ষেত্রে বিক্রিয়ার হার এটা দ্বিগুণ করছি, তবে হারটা 4 গুণ হচ্ছে, এটা হচ্ছে ওভারঅল ভ্যালু 4r। আর যদি এ প্রারম্ভিক গাঢ়ত্বটা ফিক্সড রাখা হয়, বি এরটা যদি দ্বিগুণ করা হয়, তখন এটার ক্ষেত্রে মানে গাঢ়ত্বের সঙ্গে এটা তখন দ্বিগুণ হয়। এটা বলেছি 4 গুণ হয়, আর এটা হচ্ছে দ্বিগুণ হয়। তো দ্বিগুণ হলে তার মানে আমার যে হার সমীকরণ পাবো সেটা কিছুই না, এটা হচ্ছে কি পি, কারণ এটা 2, এটা 2, কিন্তু এটা 2 ছিল, এটা তখন কত হয়েছে 4। এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে। তাহলে দুটো কন্ডিশন আমার দেখলাম, তো ওভারঅল আমি বিক্রিয়ার হার যে ইকুয়েশনটা পেলাম, বিক্রিয়ার হার এটা তো পাবো নাকি, আমি বাঁ দিকটা লিখছি না বারবার, বাঁ দিকে সবসময়ের জন্য কি লিখতে হবে, বিক্রিয়ার হার, এই একটা লিখেছি কিন্তু এটা বিক্রিয়ার হার, তাহলে নিশ্চয়ই ওভারঅল বিক্রিয়ার হারটা কি এইটা, ঠিক আছে। কিন্তু তাহলে এটা ভালো করে যদি দেখো, প্রথমটা বললাম বি এর গাঢ়ত্বটা কনস্ট্যান্ট, এর গাঢ়ত্বটা দ্বিগুণ করা হয়েছে, তাহলে আমার বিক্রিয়ার যে হার, বিক্রিয়ার হার তখন 4 গুণ হয়েছে, তাহলে 4 গুণ হয়েছে, বিক্রিয়ার হার 4 গুণ হয়েছে, কিন্তু বিক্রিয়কের তো এটা ডবল করা হয়েছে, তাই স্কয়ার করেছি। কিন্তু এইটা যদি এর গাঢ়ত্ব ফিক্সড, বি এরটা দ্বিগুণ করেছি, হারটা দেখো তাই আছে, সেই জন্য এখানে হচ্ছে দেখো আমি দায়ী মার্ক করে দিয়েছি, সেই জন্য স্কোয়ার হয়েছিল, 2 এর স্কোয়ার, সেই জন্য স্কোয়ার, 2 2 আছে, সেই জন্য মাথায় পাওয়ারে কিন্তু 1, ঠিক আছে। মানে এটা হচ্ছে একটা মেজারেবল অ্যামাউন্ট, এটা হচ্ছে আমি এটার সঙ্গে ট্যালি করে মিলাতে পারলাম যে কন্ডিশনটা কীরকমভাবে কী হয়েছে। ন্যাচারাল লিখিনি এটা, 2a প্লাস b থেকে c হয়েছে, এটা স্বাভাবিক। যদি আমি ভরক্রিয়ার সূত্র হিসাবে লিখতো তাহলেও তো আমার এইটা হতো, এটা তো হতো ভরক্রিয়ার সূত্র, এটা হচ্ছে বিক্রিয়ার হার, ভরক্রিয়ার সূত্র তাই লিখেছি তো, বিক্রিয়কের ঘাতের উন্নতি ঘাত এটা উপরে যাচ্ছে, আর এর আগে তো কিছু নেই, মাথায় হচ্ছে 1, সেটা তো দেখো এখন এটা আছে। কিন্তু যদি দ্বিতীয় কেসটা দেখি, সেইটার জন্যই এই প্রথমটা করার কথা, যে দ্বিতীয় কেসটা যদি দেখি আমরা, দ্বিতীয় কেস হচ্ছে যদি বিক্রিয়াটা আমি এখানে লিখি, বিক্রিয়াটা হচ্ছে 3a প্লাস 2b তৈরি হচ্ছে প্রোডাক্ট p, তাহলে এটা আলটিমেট হতো কি, এটা 3 আর এটা হওয়া উচিত 2, তাই তো ভরক্রিয়ার সূত্র অনুসারে যদি যাওয়া হয়। তাহলে এখানে যে কন্ডিশনটা দিয়েছে, যদি আমরা এক্স দিয়েই লিখি, এক্স ওয়াই আর সেই একই, এটা যদি কনস্ট্যান্ট এক, এটা দ্বিগুণ করলে তখন কত হবে 4 গুণ হবে, এটা কনস্ট্যান্ট এটা দ্বিগুণ করলে এটা হচ্ছে কি সেম হবে, মানে এটা কোনো দ্বিগুণ হবে না, মানে এটা দ্বিগুণ হবে, 4 গুণ হবে, এটা দ্বিগুণ হবে, মানে পরিবর্তনটা কিছু হচ্ছে না। সেক্ষেত্রেও তো হওয়া উচিত ছিল এইটা কন্ডিশন যদি দেওয়া হয়, কিন্তু এটার সঙ্গে দেখো এটা মিলছে না,
আমি এটাই বলতে চাইছি যে সব সময়ের জন্য ক্যালকুলেটিভ এই ভ্যালুটার সঙ্গে ভরক্রিয়া সূত্রের এটা যে মিলবে সেটা কিন্তু নয়। থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল ভ্যালু, মানে এরপরে বলবো ক্রোমো একটা জিনিস, ক্রোমো এবং আণবিকতাটা সবসময় ক্যালকুলেশন করা যায়, কিন্তু ক্রোমো কিন্তু মানে ফিক্সড এবং সেটা রিয়াকশন টু রিয়াকশন ভ্যারি করে, যে রিয়াকশানে যেরকম হবে সেটা কিন্তু সেরকমভাবেই জানতে হবে। ঠিক আছে, সেই জন্যে এইটা দেখেই যে মাথায় এইটা হয়ে গেল, দেখেই বলে দিলাম যে একদম বিক্রিয়ার নর্মাল ইকুয়েশন থেকে হার সমীকরণ এটা, কিন্তু যখন এটা এরকম থিওরিটিক্যালি এইটা যখন ক্যালকুলেশন করতে করতে আসবে তখন এটার সঙ্গে এটা নাও মিলতে পারে। ঠিক আছে, ঘাবড়ে যাওয়ার মতো কিছু নেই, কিন্তু বিষয়টা হচ্ছে এটা নেই, পার্থক্য ডিফারেন্সটা এটা কেন হয় তা না, এটা হচ্ছে এটা তো থিওরিটিক্যাল, এটা দেখেই বলবো যে হ্যাঁ এটা করলে এইরকম করলেই হয় সূত্র অনুসারে, কিন্তু যখন এক্সপেরিমেন্টাল মেজারমেন্ট করা হচ্ছে যে না বিক্রিয়াটার অবশ্যই ঘাতে উন্নত পাওয়ারগুলো এই হওয়ার জন্য তার ক্রমটাই হচ্ছে, এবং সেই এই পদ দিয়ে রিয়াকশনটা কন্টিনিউ করবে, কারণ একটা বিক্রিয়া তো সবসময় একটা ধাপে সংঘটিত হবে না, একের বেশি ধাপেও সংঘটিত হতে পারে। এই জন্য তাহলে এই কেস টুটা দেখলে বোঝা যাবে যে ডিফারেন্সটা কোথায় হচ্ছে। নেক্সট, এবার এইরকমভাবে যে কোনো একটা সমীকরণ দেখলে, একটা সমীকরণ একটা এক্সাম্পল দিই, একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবে, অনেকগুলো উদাহরণই আছে। দেখো টু N2O5 এটা গ্যাস, 4NO2 এটা গ্যাস, প্লাস অক্সিজেন এটা গ্যাস। তো চোখ বন্ধ করে ভরক্রিয়া সূত্র যদি দেখি, ভরক্রিয়া সূত্র অনুসারে হলে কি হতো, এই প্রপোর্শনাল দিয়ে একদম চোখ বন্ধ করে N2O5 টু দি পাওয়ার 2 লিখে দিতিস, মানে এই ব্যাপারটাই হতো। কিন্তু আলটিমেট বিক্রিয়া হার যখন হবে দেখবে প্রপোর্শনাল, তাহলে সমান চিহ্ন দাও, সমান চিহ্ন দিয়েই লিখতে পারো কে ইন্টু N2O5, মাথায় কিন্তু 2 নেই। এই যে বলুন পার্থক্যটা নর্মাল হওয়া উচিত, বিক্রিয়া হার সমীকরণ হচ্ছে এটা হচ্ছে, আর পরীক্ষালব্ধ বিক্রিয়া হার সমীকরণের যে মানে অন্তর্কলিত রূপ যেটা আমরা আগেই পড়ে রেখেছি, যেটা আচ্ছা আগে একটা কথা বললাম যে তাৎক্ষণিক বিক্রিয়া হার, যেখানে আগেগুলো আমরা কি লিখছিলাম, কি ডেল্টা দিয়ে লিখছিলাম, তো ডেল্টা এইরকম N2O5 এটা তাৎক্ষণিক ফর্মে লিখবো বিক্রিয়া হারের এতে, তাহলে এটা কি হবে -12 ইন্টু ডি দিয়ে লিখতে হবে N2O5 ডিটি, ডি দিয়ে লিখছি, সমান 1/4 প্রোডাক্টের DNO2 ডিটি, এই একটা, আর এটা সমান সাইন দিয়ে ডি অফ O2 বাই ডিটি, এই ফরমেশন। তাহলে এই ইকুয়েশন আমি আগেই লিখেছি, সেই ফরমেশনেই আমি বিক্রিয়া হার সমীকরণ আকারে এটাকে লিখলাম। ঠিক আছে, এবার বিক্রিয়া হার ধ্রুবক। বিক্রিয়া হার ধ্রুবক কি? বিক্রিয়া হার ধ্রুবক একটি নির্দিষ্ট উষ্ণতায় বিক্রিয়াগুলির একক গাঢ়ত্বের কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়া হারকে ওই উষ্ণতায় উক্ত বিক্রিয়া হার ধ্রুবক বলে। এগুলো কিসের উপর নির্ভর করে? উষ্ণতার পরিবর্তনে বিক্রিয়া হারের মানের পরিবর্তন হয়। স্থির উষ্ণতায় কোনো বিক্রিয়া হার ধ্রুবকের মানও গাঢ়ত্বের উপর নির্ভর করে না। ঠিক আছে, তারপরে নির্দিষ্ট বিক্রিয়া ক্ষেত্রে হার ধ্রুবকের মানটাও কি নির্দিষ্ট। ঠিক আছে, এইগুলো মোটামুটি বৈশিষ্ট্য আকারে দেখবে, বিক্রিয়া হার এবং বিক্রিয়া হার ধ্রুবকের মধ্যে পার্থক্যটা দেখবে। এরপরে যে ক্রম, বিক্রিয়ার যে ক্রম আমি বলছিলাম, যেটা ক্রমটা মেজারেবল নয় কোনো একটা বিক্রিয়া, তো বিক্রিয়ার ক্রম এটাও ওই ভরক্রিয়া সূত্রের মতোই কোনো একটা বিক্রিয়া। তো সেই মানে সংজ্ঞাটা নর্মাল, যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার পরীক্ষালব্ধ বিক্রিয়ার হার সমীকরণে কোনো বিক্রিয়াকে গাঢ়ত্ব রাশির ঘাত হলো ওই বিক্রিয়াকে সাপেক্ষে বিক্রিয়াটির ক্রম। তো নর্মাল যদি এইরকমই লিখি, এ বি সি থেকে ডি তৈরি হচ্ছে, তার মানে আমরা যদি প্রত্যেকের সংজ্ঞাগুলোতে আলফা বিটা গামা ধরা হয়, তাহলে এক্সপোনেনশিয়াল ফর্মে এই এক্সপোনেনশিয়ালগুলো যদি নেওয়া হয়, এ বি আর সি এর জায়গায় আলফা
বিটা গামা, তাহলে নিশ্চয়ই কি আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা হচ্ছে সামগ্রিক একটা ক্রম। কিন্তু এটা কিন্তু সবসময়ের জন্য ঠিক হয় না। এই ভ্যালুটা কোনো দিন এই তিনটে ভ্যালুকে কখনো এরকমভাবে যোগ করে নেওয়া যায় না ক্রমর ক্ষেত্রে। ক্রমটা আমি সবসময় বলেছি, ক্রমটা একটু মনে রাখবে যে বেশ কিছু রিয়াকশান আছে, সেই রিয়াকশানগুলোর সাপেক্ষে কেমন হয়। এবার তোমাদের যেগুলো পরীক্ষায় কোশ্চেন আসবে, কোনো একটা বিক্রিয়া দ্বির ক্রম তোমাকে বের করতে বলবে না, তোমাকে বলবে যে প্রথম ক্রম বিক্রিয়া, শূন্য ক্রম বিক্রিয়া, এগুলোর একটা করে উদাহরণ দাও, ঠিক আছে? তো সেইগুলোর একটা করে এক্সাম্পল তুমি যেমন দেখে রাখবে। যেমন যেমন দেখো, ধরো প্রথমে আমি বলছি, প্রথমে বলছে যে শূন্য ক্রম বিক্রিয়া, শূন্য ক্রম বিক্রিয়া। তাহলে একটা উদাহরণ ঠিক এরকম ভাবে লিখবে। একটা এক্সাম্পল চাইবে যখন, গোল্ড, উচ্চ চাপ, হাইড্রোজেন গ্যাস প্লাস হচ্ছে আয়োডিন। এবার এখানে বিক্রিয়ার হার তাও লিখে দেবে, কে সমান এইচআই টু দি পাওয়ার 0, শূন্য ক্রম বলেছে, ঠিক আছে? যদি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন বলে, প্রথম ক্রম রিঅ্যাকশন, আমি ফার্স্ট লিখলাম। তাহলে এইরকম যদি এক্সাম্পল চাই, 2N2O5 গ্যাস থেকে 4NO2 গ্যাস, অক্সিজেন গ্যাস, এই বিক্রিয়া হার আকারেই লিখবে। তখন এটা কি হবে, K ইন্টু N2O5। দেখো এইটা দেখেই বুঝতে পারবো দিয়ে যেটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া, কারণ এর মাথায় কিছু নেই, 1 আছে। যদি এটা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন বলে, সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনে 2NOCl গ্যাস থেকে 2NO গ্যাস, Cl2 গ্যাস, এখানেও যে বিক্রিয়া হার ইন্টু NOCl, এটার মাথায় 2। যদি বলে থার্ড অর্ডার 2NO গ্যাস প্লাস অক্সিজেন, এটাও গ্যাস, 2NO2, এটা গ্যাস, এর যে রেটটা লিখবো K ইন্টু NO টু দি পাওয়ার 2 অক্সিজেন, থার্ড অর্ডার লিখছি। যদি বলে ভগ্নাংশ কোন ফ্র্যাকশন, CH3 CHO, এটা হচ্ছে গ্যাস, 450 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, CH4 গ্যাস প্লাস CO গ্যাস, এর যে রেট লিখবো CH3 CHO টু দি পাওয়ার উপরে হচ্ছে 3-এর 2, ঠিক আছে? তাহলে আমি এরকম অর্ডার যখন বলবে, আমি পরপর অর্ডার অনুসারে পরপর লিখবো, এবং তার ইকুয়েশনের পরে ওই ঠিক রেটটা লিখবো, বিক্রিয়া হার ইকুয়াল টু কে। আমি এটা লিখে নিই, কিন্তু প্রত্যেকটা বিক্রিয়া হার কে সমান ওই ফরমেশনটা উপরে কিন্তু 3-এর 2, ঠিক আছে? সব ওই দেখবে 2, 3-এর 2, স্কোয়ার 1, ওইগুলো দেখলে বোঝা যাবে যে হ্যাঁ ফ্র্যাকশন আছে। আর একটা হচ্ছে ঋণাত্মক ক্রমও আসে। তো ঋণাত্মক ক্রম যদি পরীক্ষার কোশ্চেন আসে, সেক্ষেত্রে ঋণাত্মক ক্রম বিক্রিয়া হচ্ছে ওজন থেকে যে অক্সিজেনটা তৈরি হয়, সেইটা হচ্ছে ঋণাত্মক ক্রম বিক্রিয়ার উদাহরণ। তো ঋণাত্মক ক্রম বিক্রিয়ার উদাহরণ বলতে এই যে 2, এটা হচ্ছে নেগেটিভ, O3 3O2 সবই গ্যাস। তাহলে এর যে বিক্রিয়ার হার K O3 বাই O2, এটা হচ্ছে কি স্কোয়ার। এবার এই যে KO3 O2 হলে কি হবে, পরের ধাপটা আমি এটা লিখতে পারি O3 O2 টু দি পাওয়ার -1। এর যে রেটটা এইটার উপরেই নির্ভর করে, সুতরাং এর অর্ডারটা মাইনাস, তাই হচ্ছে নেগেটিভ অর্ডার। আবার এখানে একটা বিক্রিয়া, আমি যদি তোমার উদাহরণ দিই, সব বিক্রিয়া যেরকম মেজার করা যাবে তারও কিন্তু নেই। এটা খুব সিম্পল সাধারণ বিক্রিয়া, হাইড্রোজেন প্লাস ব্রোমিন বিক্রিয়া করছে HBr, ভালো করে দেখো, এর যে রেট বিক্রিয়া হার, সেটা সমান K ইন্টু হাইড্রোজেন Br2
3/2, এইটা Br2 প্লাস K2 HBr। দেখে মনে হচ্ছে যে এত বড় রেডিকুয়েশন। হ্যাঁ, এই রিয়াকশানটা কিন্তু একটা স্টেপে হয় না, অনেকগুলো স্টেপেই সংঘটিত হয়। তো এই যে ওপরে K*H2 লিখেছি, এটা হচ্ছে হাইড্রোজেনটা, এই যে হাইড্রোজেনটা লেখা আছে এটা হচ্ছে ফার্স্ট অর্ডার, মানে হাইড্রোজেনটার সাপেক্ষে হচ্ছে অর্ডার 1 বলতে পারো, কিন্তু ক্রোমোটাও তুমি বলতে পারো 1, কিন্তু ব্রোমিন বা HBr এর সাপেক্ষে কিন্তু এটা মেজার করা সম্ভব নয়, কারণ বিক্রিয়াটির এখানে ক্রোমো কিন্তু অনির্দিষ্ট। ঠিক আছে, তাহলে সম্ভব নয়। তাহলে এইগুলো কিন্তু জানতে হবে যে কোনগুলোর সাপেক্ষে কী হয়, এক্সাম্পল আকারেই পরীক্ষায় কিন্তু আসবে। এরপরে যেটা, তাহলে ক্রোমো হয়ে গেল, ক্রোমের উদাহরণগুলো হয়ে গেল। এবার বিক্রিয়ার হার ধ্রুবকের একক, এবার একই সঙ্গে আণবিকতাটাও মেজার করা যাবে। এবার ক্রোমোটা বলেছি, ক্রোমোটা মেজার করা যাবে, কিন্তু আণবিকতাটা ইকুয়েশন দেখেই বলে দেওয়া যাবে, কারণ বিক্রিয়কগুলোর ওই যে ভরক্রিয়া সূত্র লিখবো, সেখানে উপরে যে ঘাতগুলো থাকবে সেগুলো যোগ করলেই বোঝা যাবে হচ্ছে আণবিকতা কত, একদম খুব সিম্পল। এবার বিক্রিয়া হার ধ্রুবকের একক মেজারমেন্ট, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা দেখো, তাহলে আমরা বিক্রিয়া হার ধ্রুবকের আমি যদি মানে এটা মেজার করি, তো সেটা দেখো কীভাবে হচ্ছে। একটা nth অর্ডার আমি বিক্রিয়া লিখছি, ভালো করে দেখবে, এটা হচ্ছে প্রোডাক্ট। তাহলে nth কোনো একটা অর্ডারের হার ধ্রুবকের একক, তাহলে বিক্রিয়ার হার কী হবে এখানে, এর বিক্রিয়ার হার নিশ্চয়ই হবে K*(a⁴n)। এবার এই ক্ষেত্রে আমার তাহলে কেটা সমান কি লিখবো আমরা, বিক্রিয়ার হার বাই এর পাওয়ার হচ্ছে n। এবার বিক্রিয়ার হারের একক পরপর লিখছি, বিক্রিয়ার হারের একক বাই গাঢ়ত্বের, এটা তো কি, এটা কনসেন্ট্রেশন টু দি পাওয়ার কি হবে তাহলে n। বিক্রিয়ার হার আমি পড়েছিলাম মোল পার লিটার, তাই না, ইন্টু সেকেন্ড ইনভার্স ছিল না, আমি ব্র্যাকেট যদি নাও দিই, ব্র্যাকেটটা তুলে দিই, ব্র্যাকেট এটাই ছিল বিক্রিয়ার হারের একক। গাঢ়ত্বের একক কি নিচে, মোল পার লিটার টু দি পাওয়ার n। দেখো এইবার ব্র্যাকেট দিচ্ছি, তাহলে এই দুটো এক জিনিস, তাহলে আমি লিখতে পারি মোল পার লিটার টু দি পাওয়ার 1 - n ইন্টু সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, যদি গাঢ়ত্বটা লিটার মানে হচ্ছে 1 লিটার ইজ ইকুয়াল টু 1 ডেসিমিটার কিউব ফর্মে দেয়, তাহলে আমরা এটা লিখতে পারি মোল, লিটার না লিখে লিখবো কি, ডেসিমিটার টু দি পাওয়ার -3 টু দি পাওয়ার 1 - n ইন্টু সেকেন্ড ইনভার্স। এই একটা ফরমেশন হয়। আর যদি অ্যাটমোস্ফিয়ার দিয়ে দেয়, তাহলে উপরে আমি আগেই পড়েছি অ্যাটমোস্ফিয়ার পার সেকেন্ড আর অ্যাটমোস্ফিয়ার টু দি পাওয়ার n, তাহলে এটা অ্যাটমোস্ফিয়ার 1 - n ইন্টু সেকেন্ড ইনভার্স। তিনটে ইউনিট কিন্তু আমরা দেখলাম, তিনটে ভাবে, এই একটা, এই একটা এবং এই একটা, শুধু ম্যাথমেটিক্যাল জাস্ট ক্যালকুলেশন করেই দেখিয়েছি যে কিভাবে জিনিসটা হচ্ছে। এইবার এই যে ফরমেশনটা দেখিয়েছি, এবার দেখো যদি তোমার এখানে বলতো যে প্রথম ক্রম বিক্রিয়ার হার তাহলে এখানে এইটাই প্রথম ক্রম বিক্রিয়া কিচ্ছু না, যদি কারো এইটা মুখস্থ রাখে তাহলে সে কি লিখবে, প্রথম ক্রম বিক্রিয়া মোল পার লিটার টু দি পাওয়ার 1 - n এর জায়গায় প্রথম ক্রম বলেছে তাই 1 লিখবো ইন্টু সেকেন্ড ইনভার্স। তাহলে কোনো কিছুর পাওয়ার এটা 0 হয়ে যাচ্ছে, মানে 0, এই যে কোনো কিছু পাওয়ার 0 হচ্ছে মানে এটা হচ্ছে 1, তাহলে শুধু হচ্ছে কি সেকেন্ড ইনভার্স। এটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া একক। যদি 2 বলতো তাহলে কি করতাম, মোল পার লিটার টু দি পাওয়ার 1 - 2 ইন্টু সেকেন্ড ইনভার্স, তাহলে মোল পার লিটার টু দি পাওয়ার -1 ইন্টু সেকেন্ড ইনভার্স, তাহলে কিন্তু লিটার পার মোল ইন্টু সেকেন্ড ইনভার্স। এটা হচ্ছে কি সেকেন্ড অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে, মানে দ্বিতীয় ক্রম বিক্রিয়া। এটা হচ্ছে ফার্স্ট অর্ডারের ইউনিট। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা একককে কি করে ক্যালকুলেশন করে। ঠিক আছে, এরপরে আমি বলছি যে বিক্রিয়ার আণবিকতা, যে কথাটা একটুখানি আগে বলছিলাম, বিক্রিয়ার ক্রম হয়ে গেছে, এবার আণবিকতা। আণবিকতা বলতে গেলে সেই আণবিকতা আগে জানতে গেলে মৌলিক বিক্রিয়া হবে, এক ধাপে সংঘটিত হয় এরকম বিক্রিয়া। তাহলে যে সমস্ত বিক্রিয়াগুলো একটি ধাপে
সংগঠিত হবে সেই সমস্ত বিক্রিয়াগুলোর অন্তর্বর্তী কোনো কি তৈরি করবে না, ইন্টারমিডিয়েট, মাঝখানে কোনো মিডিয়েটার কিছু তৈরি হবে না। তাহলে মাঝখানে যদি কোনো রকম মিডিয়েটার তৈরি না হয় কোনো একটা রিয়াকশানের, তাহলে একটা ধাপে সংগঠিত হচ্ছে, সেগুলো হচ্ছে কি একটা ধাপের বিক্রিয়া। যদি কোনো মৌল জটিল বিক্রিয়া তৈরি করে, তাহলে 2 বা তার বেশি ধাপে তৈরি করে, সেগুলো হচ্ছে কি জটিল বিক্রিয়া বলবো। ঠিক আছে, তো এরপরে আণবিকতা বলছে। আমি আণবিকতা বললাম যে ভর ক্রিয়া সূত্রে ইকুয়েশন যেটা লিখবো তার মাথার যে ঘাত সেগুলোকে যোগ করলে আণবিকতা বেরিয়ে যাবে। বলছে কোনো মৌলে বিক্রিয়া সংঘটিত হওয়ার জন্য সর্বনিম্ন যতগুলি বিক্রিয়ক অণু বা মূলক বা আয়ন প্রয়োজন তাদেরকে বলবো কি ওই বিক্রিয়ার পার্টিকুলার বিক্রিয়ার কি আণবিকতা। তারপরে পরিষ্কার, ধরো একদম আণবিকতা একদম পরিষ্কার এরকম 2a + 3b থেকে ধরো c তৈরি হয়েছে, এর আণবিকতা কত? আমি ভর ক্রিয়া সূত্র লিখতাম বিক্রিয়ার হার সমানুপাতে লিখতাম a স্কয়ার, এটা কিন্তু একদম সমীকরণ থেকে যেটা আসে 2 + 3 = 5, ইন্ডিভিজুয়াল হলে 2 এর হচ্ছে 3, একদম দেখে 2টা কথা গেল, এই 2 3টা কথা গেল এটা। কিন্তু আমরা কিন্তু ক্রমের ক্ষেত্রে সরাসরি এরকম বলতে পারি না, ঠিক আছে, যে এইরকম হয়। তাহলে এই হচ্ছে আণবিকতা। এবং দেখবে যে ক্রম আণবিকতা সেম হচ্ছে, সেরকম একটা উদাহরণ যদি দেয় সেকেন্ড অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে আমি যে বিক্রিয়াটা লিখেছিলাম ওই বিক্রিয়াটা দিলেই হয়ে যাবে, যেখানে ক্রম এবং আণবিকতা সেম, ওর বিক্রিয়ার ক্রম যা হবে যে সেটাই হচ্ছে দেখবে আণবিকতা, দেখবে সেই একই রকমভাবে আণবিকতা বেরিয়ে যাবে ওই বিক্রিয়া। এবার একাণবিক বিক্রিয়া, মানে মৌলের বিক্রিয়া কেবলমাত্র একটি কণা অংশগ্রহণ করবে বিক্রিয়ক পদার্থে। যদি দ্বিআণবিক হয় তাহলে 2টো অংশগ্রহণ করবে, ত্রিআণবিক হলে 3টে। মনে রাখবে ত্রিআণবিক দিকে যায় না, মানে একাণবিক বা দ্বিআণবিক মতো ঠিক আছে, কারণ ম্যাক্সিমাম মলিকুলগুলো আসলে সেই মলিকুলগুলো তো সব দিক থেকে সবার সঙ্গে অ্যাট্রাকশনে আসতে হবে, সেটা কিন্তু সবসময় সম্ভব হয় না। সেই জন্য যত আণবিকতা কম, মানে কম মৌল থাকবে, তার নিজেদের মধ্যে রিয়াকশান করার একটা টেন্ডেন্সি তৈরি হবে এবং তাদের মধ্যে সেই রিয়াকশানটা হবে, মানে বিক্রিয়াটা ভালোভাবে প্রসিড করবে। এবার জটিল বিক্রিয়া যেগুলো হচ্ছে সেই জটিল বিক্রিয়াগুলো কী হবে, একটা বা দুটো ধাপে সংগঠিত হচ্ছে। তাহলে একটা বা মানে দুটো ধাপে যখন সংগঠিত হবে, ইন্ডিভিজুয়াল আলাদা 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 ধাপে আণবিকতা কিন্তু আলাদা আলাদাই হবে। দেখো যে কোনো উদাহরণ দেখলেই বুঝতে পারবে। তো একটা সাধারণ ধরো একটা বিক্রিয়া ধরো তোমার দেওয়া আছে, যে বিক্রিয়া দুটো ধাপে সংগঠিত হচ্ছে, ধরো 2NO দিয়েছে গ্যাস ফরমেশন, 2H2 এটা হচ্ছে গ্যাস, এটা N2 গ্যাস প্লাস 2H2O এটা হচ্ছে গ্যাস। তাহলে ফার্স্ট স্টেপ যদি রিয়াকশন হয়, প্রথম স্টেপের রিয়াকশনটা হচ্ছে 2NO গ্যাস প্লাস হাইড্রোজেন গ্যাস, N2 এটা হচ্ছে গ্যাস প্লাস H2O2 এটা হচ্ছে গ্যাস। সেকেন্ড স্টেপ রিয়াকশনটার H2O2 গ্যাস হাইড্রোজেন গ্যাস, দেখো 2H2O এটা কিন্তু লিকুইড নিলাম ধরো। তাহলে এটার ক্ষেত্রে আণবিকতা কত? আণবিকতা N2⁴ আর এটা কি হাইড্রোজেন, তার মানে এটার ক্ষেত্রে আণবিকতা কত? 2 আর মাথায় 1 3। কিন্তু সেকেন্ড স্টেপের আণবিকতা কত? H2O2 এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। বিক্রিয়া হার লিখেছি, হ্যাঁ, হাইড্রোজেন, তাহলে এর মাথায় 1 এর মাথায় 1, তাহলে কত হবে? এটা হচ্ছে 2। তাহলে দুটো মাল্টি স্টেপ হচ্ছে, বিভিন্ন স্টেপের আণবিকতা কিন্তু ডিফারেন্ট হচ্ছে, কখনো কিন্তু এক হয় না। এটা হলো। এরপর হচ্ছে যে বিক্রিয়া হার এবং বিক্রিয়া ক্রম এবং আণবিকতার মধ্যে পার্থক্য, এটা দেখবে। এবার রাসায়নিক বিক্রিয়ায় বিভিন্ন যে ক্রিয়া কৌশল করতে গেলে 2-3টে জিনিস আসে, সেটা হচ্ছে একটা রিয়াকশন করতে গেলে একটা ইন্টারমিডিয়েট অন্তর্বর্তী পদার্থ তৈরি হয়। দেখো অন্তর্বর্তী পদার্থ বলে এই রিয়াকশনটা দেখলেই বুঝতে পারবে। এই যে ফার্স্ট রিয়াকশন, এর ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ, দেখো H2 তৈরি হয়েছে, H2 তৈরি হয়েছে, সেই H2 কি এখানে কোথাও আছে? এখানে কিন্তু কোথাও নেই। তার মানে এটা একটা অন্তর্বর্তী যৌগ, যেটা রিয়াকশন চলাকালীন মাঝখানে তৈরি হবে, ফাইনালি বা ইনিশিয়ালি কোনো জায়গায় থাকবে না, ঠিক আছে, এটা হচ্ছে অন্তর্বর্তী যৌগ। এবার হচ্ছে বিক্রিয়া হার নির্ণায়ক ধাপ, মানে রেট যেটা মাপছি, এই যে রেট ইকুয়েশন লেখা হয়, রেট ইকুয়েশনটা লেখা হয় যে স্টেপটা স্লো স্টেপ হয়,
স্লো স্টেপ মানে হচ্ছে যে স্টেপটা হচ্ছে আরডিএস স্টেপ বা রেট মাপা হয় যে স্টেপটা বিক্রিয়া। তো এই যে বিক্রিয়াটা রেটটা ডিটারমিন করবো, সেই রেট ডিটারমিনিং স্টেপটা উপর বেস করেই আমাদের বিক্রিয়া হারটা আমরা কী করি, মেজার করি। তো সেইটা দেখো যে কোনো একটা স্টেপের যে রেট মেজার করছে কীরকমভাবে। ধরো বিক্রিয়াটা হচ্ছে NO2 গ্যাস প্লাস CO গ্যাস, এটা হচ্ছে CO2 গ্যাস। বিক্রিয়ার হার কি লিখতাম, এই বিক্রিয়ার NO2 CO, কিন্তু এই বিক্রিয়াটার হার পরীক্ষার দ্বারা দেখা গেছে বিক্রিয়ার হার হচ্ছে K ইন্টু NO2 টু দি পাওয়ার স্কয়ার। ঠিক আছে, রেট লিখছি, বিক্রিয়ার হার লিখছি, এটা হচ্ছে পরীক্ষা দ্বারা প্রমাণিত। কিভাবে পরীক্ষা দ্বারা প্রমাণিত, দেখো এইটা মাল্টি স্টেপে হয় রিয়াকশন। ফার্স্ট স্টেপ NO2 গ্যাস প্লাস NO2 গ্যাস, NO3 গ্যাস প্লাস NO, এটা গ্যাস। সেকেন্ড স্টেপে যেটা হচ্ছে NO3 গ্যাস CO গ্যাস, NO2 গ্যাস CO2 গ্যাস। এই স্টেপটা হচ্ছে স্লো স্টেপ প্রথমটা, আর দ্বিতীয় স্টেপটা হচ্ছে ফার্স্ট স্টেপ। আমি বলেছি স্লো স্টেপটাই হচ্ছে আরডিএস স্টেপ হয়, মানে হার নির্ণায়ক ধাপ, রেট নির্ণায়ক স্টেপ। এর রেট মাপতে গেলে প্রথম স্টেপটা কি হবে, K ইন্টু NO2 NO2, তার মানে আলটিমেট K হলো K ইন্টু NO2 স্কয়ার। সেইটা এটা এটা কিন্তু নয়, তার জন্য এই বিক্রিয়ার আলটিমেট রেট ইকুয়েশনে রেট হবে এটা। তাহলে একটা ইকুয়েশন দেখেই বলে দেওয়া যাবে না কখনো তার রেট ইকুয়েশনের রেট কী হবে ন্যাচারালি, যদি সেই বিক্রিয়াটা সম্বন্ধে আমি পুরোপুরি স্টাডি না করে থাকি, সেটা একটা ধাপে হচ্ছে কি দুটো ধাপে হচ্ছে, সেটা যদি আমার না জানা থাকে তাহলে কিন্তু কখনোই সম্ভব না যে রেট কীভাবে আমরা সেটাকে মেজার করব। ঠিক আছে, এরপর হচ্ছে বিক্রিয়া হার নির্ণয় তো আমি করলাম, তাহলে এরপরে কিছু সমাকলন রূপ আছে, সেই সমাকলন রূপটা দেখতে হয়। প্রথমে হচ্ছে শূন্যক্রম বিক্রিয়া। শূন্যক্রম বিক্রিয়া কথার অর্থ হচ্ছে যে কোনো একটা বিক্রিয়ার হারে বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করবে না, বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করবে না, তাহলে আমি তখনই বলতে পারবো যে বিক্রিয়াটা শূন্যক্রম বিক্রিয়া হচ্ছে। ধরো এটা হচ্ছে শূন্যক্রম, ইংরেজিতে বলে জিরোথ অর্ডার রিয়াকশন, জিরোথ অর্ডার। তো শূন্যক্রম বিক্রিয়া ধরো আমি বলেছি এ থেকে বিক্রিয়া পদার্থ প্রোডাক্ট তৈরি করেছে এরকম একটা, তাহলে বিক্রিয়া শুরু হওয়ার টি সময় পরে বিক্রিয়কের গাঢ়ত্ব এ হলে, টি সময় পরে বিক্রিয়ার গাঢ়ত্ব যদি এ হয়, তাহলে বিক্রিয়ার হার যদি সমীকরণটা আমরা লিখি তাহলে কি হবে, মাইনাস ডি এ বাই ডিটি সমান কে, কারণ আমার কি কোনো কিছু নেই, বিক্রিয়ক নেই, বিক্রিয়কের হারের উপর মানে গাঢ়ত্বের উপর নির্ভর করছে না, মাইনাস ডি এ কে ইন্টু ডিটি, একদম ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মতোই। ইন্টিগ্রেশন করছি ডি এ কে ইন্টিগ্রেশন ডিটি, এটা এ এর কনসেন্ট্রেশন কেটি ইন্টু জেড, এটা বাদ দিলাম। তাহলে যখন টিটা জিরো তখন এর যে কনসেন্ট্রেশনটা সেটা কি হবে, নিশ্চয়ই ইনিশিয়াল কনসেন্ট্রেশন। তাহলে এটা বসাই, টিটা জিরো বসালে তখন জেড ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, মাইনাস এ জিরো। টিটা যদি এখানে এই ইকুয়েশনে বসাই, এই এক নম্বর ইকুয়েশনে যদি টি ইজ ইকুয়াল টু জিরো বসাই, তাহলে এখন যদি এই জেডের মান এইটা হয়, তাহলে মাইনাস এ সমান কে টি মাইনাস এ জিরো, তাহলে এই পাশে চলে আসে এ জিরো মাইনাস এ সমান কি কে টি, তাহলে কে সমান কি পেলাম, এ জিরো মাইনাস এ বাই টি। এটা কিন্তু শূন্যক্রম বিক্রিয়ার হার সমীকরণ, এইটা একদম ম্যাথমেটিক্যালে
ঠিক আছে, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েট থেকেই এই ফর্মেশনটা কিন্তু আসছে। এবার যদি এই ইকুয়েশনটা আমি জানতে পারি, কে সমান এই ফর্মটা যদি আমরা জানি, তাহলে বিক্রিয়কের যদি প্রাথমিক গাঢ়ত্ব যদি A0 হয়, বিক্রিয়কের প্রাথমিক গাঢ়ত্বটা কি বললাম, A0, এবং টি সময় পরে বিক্রিয়কের গাঢ়ত্ব আফটার টি টাইম পরে গাঢ়ত্ব কি হয়, এ হয়, তাহলে টি সময় পরে বিক্রিয়কের গাঢ়ত্ব হ্রাস, টি সময় পর বিক্রিয়কের গাঢ়ত্ব হ্রাস, হ্রাসটা কি হচ্ছে, এক্স ধরলাম, A0 মাইনাস, তখন কি হবে, এই যে A0 মাইনাসে, তাহলে এখন লিখতে পারি এটা কে সমান এক্স বাই টি, এই কথাটা লিখতে পারি আমরা। তার মানে এক্স সমান কে ইন্টু টি, এইটাও লিখতে পারি। আর অর্ধায়ু যেটা, অর্ধায়ুর ন্যাচারাল যে ডেফিনেশন সেটা হচ্ছে কোনো প্রারম্ভিক গাঢ়ত্ব আমাদের যেভাবে ক্যালকুলেশন করছি বা যাই করছি, কোনো বিক্রিয়ার চলছে যখন, সেই সময় বিক্রিয়কের গাঢ়ত্ব প্রাথমিক গাঢ়ত্বের যদি অর্ধেক হয়, তাহলে এই সময়কালকে বলা হয় অর্ধ জীবনকাল বা হচ্ছে অর্ধায়ু। তাহলে এই মতো অবস্থায় যদি আমরা এই ফরমেশনটা দেখি, এই যে ইকুয়েশনের ফরমেশন, আচ্ছা এর আগে জায়গাটা এই এক্স সমান কেটি, এটা তো বোঝা গেছে। এরপরে একটুখানি একটা বলি, যদি শূন্যক্রম বিক্রিয়া শেষ হতে টি সময় লাগে, তখন গাঢ়ত্ব কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, মানে এ সমান 0 হয়ে যাবে। তাহলে কে সমান A0 বাই টি হয়ে যাবে, এই যে এ থাকবে না। কেন বললাম এটা থাকবে না, শূন্যক্রম বিক্রিয়া শেষ হতে যদি টাইমটা টি লেগে যায়, টি সময় লাগে, তখন বিক্রিয়কের গাঢ়ত্ব শূন্য হয়। তাহলে এর মানটা, এটার মান শূন্য, তাহলে কে সমান A0 বাই টি, বা টি সমান কে বাই এই কে A0 বাই কে। এবার অর্ধায়ুটা দেখো, জাস্ট এইটা একটু দেখে রাখবে। অর্ধায়ুটা হচ্ছে বললাম যদি টি সমান টি অফ হয়, তখন এইটা এ সমান A0 বাই কি হয়, 2 হয়। তাহলে বসিয়ে দিতে হবে, শুধু এই ইকুয়েশনে বসাবো, কে এ জায়গায় বসাবো A0 বাই 2 বাই কি টি হাফ, তাহলে এটা কি হবে, A0 বাই 2 টি হাফ বাই ইন্টু কে। তার মানে এইটা লিখেছি, এটা আমি পরে ঘুরিয়ে লিখতে পারি এখানে, টি হাফ সমান 2 ইন্টু কে। ঠিক আছে, এবার এই যে ফরমেশনটা আমি লিখলাম ইকুয়েশন আকারে, এটা হচ্ছে কি হার সমীকরণের ইকুয়েশন আকারেও লিখেছি আমি, এই যেটা লিখলাম, এখানে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের ব্যাপার আছে। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কেমন হয় দেখো, তিনটে জিনিস একটুখানি বলে দিই। তোমরা জানবে দুটো জিনিস, y ইকুয়াল টু mx ম্যাথে ছিল, আর y ইকুয়াল টু mx প্লাস c, আর একটা হচ্ছে y ইকুয়াল টু mx মাইনাস c। তো y ইকুয়াল টু mx যেটা হচ্ছে সবসময় প্লট করতে হয় y ভার্সেস x প্লট করে, তাহলে এটা y অ্যাক্সিস, এটা হচ্ছে x অ্যাক্সিস। তাহলে প্লট হলে এটা পাসিং থ্রু দা কি হয়, অরিজিন, একদম সেন্টার দিয়ে যায়, এটাকে বলা হয় নতি বা হচ্ছে স্লোপ বলে, স্লোপ বা নতি। নতিটা কি এখানে m, এর কোনো ইন্টারসেপ্ট নেই, বা ইন্টারসেপ্টের বাংলা কথা হচ্ছে ছেদিতাংশ, সেটা নেই, এইটা থাকবে। দেখো সবসময় এই ইকুয়েশনের সঙ্গে মানে মিল করবে, এটা y ভার্সেস x প্লট করবো আমি, y ভার্সেস x প্লট করছি, সেখানে প্লাস আছে, তার মানে এটা পজিটিভ, এইটা কিন্তু ইন্টারসেপ্ট বা
ছেদিতাংশ, এটা ছিল কি বললাম নতি স্লোপটা। তাহলে ইন্টারসেপ্ট ছেদিতাংশ কত, সিটাই হচ্ছে কি ছেদিতাংশ, আর ইন্টারসেপ্ট হচ্ছে সি, আর স্লোপ কত হবে এম, এটা মাইনাস, তার মানে এরটা এরকম হবে গেলা ওয়াই ভার্সেস এক্স, এরও স্লোপ এইটা, এটা কি সি মানে ছেদিতাংশ, আর স্লোপ এম, এটা হচ্ছে স্লোপ। কিন্তু এই এমটা কি অবশ্যই মাইনাস, কোশ্চেন আসতে পারে যে মাইনাস তো সি এর আগে আছে, এম এর আগে কেন লিখেছে। বিষয়টা হচ্ছে এখানে যদি মাইনাস কমন নেওয়া হয় তাহলে এটা প্লাস হয়ে যাবে, এটা তো মাইনাস হবে। তাহলে এই যে মাইনাসটা সবসময়ের জন্য এই স্লোপ পার্টের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। তিনটে গ্রাফ মনে রাখতে হবে, তিনটে গ্রাফ মনে রাখলে কিন্তু এই এর যে গ্রাফগুলো সেগুলো খুব সুন্দর বোঝা যাবে, ট্যালি করলে এই পার্টটা কিন্তু বুঝতে পারবে। এবার দেখো এক্স ভার্সেস টি যদি প্লট করতে বলে, যেটা দেখছি এক্স ভার্সেস টি, দেখো ওয়াই এক্স ভার্সেস টিটা লিখছি এক্স ভার্সেস কেটি মানে সমান কেটি, তোমায় প্লট করতে বলছে এক্স ভার্সেস টি, এক্স ভার্সেস টি প্লট করতে বলেছে, এই যে আমি উপরে লিখেছি। তাহলে নিশ্চয়ই কি মিলাও এম এর সঙ্গে কে, তাহলে প্লট এমনই হবে। আর এর স্লোপ কি হবে, তাহলে স্লোপ কি হবে এম না, স্লোপ হচ্ছে এখানে কে, তো স্লোপ হচ্ছে কে, মানে বিক্রিয়ার হার সমীকরণ মানে কেটাই হচ্ছে কি এই ইকুয়েশনের স্লোপ বা নতি। বিক্রিয়ার হার ভার্সেস গাঢ়ত্বের যদি প্লট করতে বলে, বিক্রিয়ার হার সব শূন্য ক্রম হচ্ছে কিন্তু, ভার্সেস গাঢ়ত্ব যদি প্লট করতে বলে তাহলে হবে হচ্ছে এরকম, ঠিক আছে। আর টি হাফ আর এ জিরো এটা যদি প্লট করতে বলে, এটা সেম, দেখো না সেম 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 ফর্ম, এর উপরেই লিখছি, এটা মুছে দিলাম, টি হাফ ভার্সেস এ জিরো বাই টু কে প্লট করতে বলেছে টি হাফ ভার্সেস এ জিরো, টি হাফ ভার্সেস এ জিরো, তাহলে স্লোপ কত হবে, টি হাফ এ জিরো হচ্ছে, দেখো টি হাফ হচ্ছে ওয়াই আর এ জিরো তো এক্স, তাহলে এম কোনটা ওয়ান বাই টু কে, তাহলে স্লোপ কি হবে ওয়ান বাই টু কে, একদম মিলিয়ে মিলিয়ে এগুলো আঁকাতে হবে, ঠিক আছে। তাহলে এইভাবে প্লটগুলো কিন্তু মানে দেখতে হবে এবং এইভাবে কিন্তু প্লটগুলো করতে হবে, ঠিক আছে।